মৃত মানুষের কফিন বাড়ি ফিরে এসেছিল রাজস্থানের সেই গলিতে, কিন্তু ভেতরে শরীর ছিল না। আর উত্তরপ্রদেশের সেই পুরনো হাভেলিতে যে লোক প্রেতাত্মার কাজে বাধা দিয়েছিল, তার মৃত্যু হয়েছিল এমনভাবে যা দেখে পুলিশও ফাইল বন্ধ করে দিয়েছিল, কারণ যা লেখা হয়েছে সেটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত, যেখানে রাতের আধার নামার সাথে সাথে শুরু হয় আমাদের ভয়ের যাত্রা। আজ সোমবার রাত 9টা বাজে। সময়টা লক্ষ্য করুন, কারণ সন্ধ্যা 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই সময়টা এমন যখন রাতের অন্ধকার তার আসল রূপ ধরে, যখন ঘরের কোণে জমতে থাকা ছায়াগুলো নড়ে চড়ে ওঠে, যখন বাতাসের মধ্যে মিশে যায় এমন সব নিঃশ্বাস যা জীবিত কারো নয়। এই সময়ে যদি আপনি একা বসে থাকেন, একটু কান পাতুন, হয়তো শুনতে পাবেন আপনার ঘরের ভেতরেই কোথাও একটা অস্বাভাবিক শব্দ, হয়তো দরজার পেছনে, হয়তো ছাদের উপরে, হয়তো একদম আপনার পাশেই। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি এপিসোড 116-র দুটি এমন ঘটনা যা শুনলে আপনার বুকের ভেতর থেকে একটা ঠান্ডা স্রোত নেমে আসবে, আপনার পা দুটো নিজেই গুটিয়ে নিতে চাইবে, আপনার চোখ যেতে চাইবে ঘরের প্রতিটা কোণে একবার করে। কারণ আজকের দুটি ঘটনা শুধু ভয়ের নয়, এই ঘটনা দুটো সেই সব সত্যের কথা বলে যা মেনে নিতে কষ্ট হয়, কিন্তু অস্বীকার করার উপায় নেই। মনে রাখবেন, সন্ধ্যা 7টা আর রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে শুধু ঘটনা শোনানো হয়। এই ঘটনাগুলো সেই সব মানুষের যারা নিজেদের চোখে দেখেছেন, নিজেদের শরীরে অনুভব করেছেন এমন কিছু যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা পৃথিবীর কোনো বিজ্ঞান এখনো পর্যন্ত দিতে পারেনি। আজকের প্রথম ঘটনাটি এসেছে ভারতের রাজস্থান রাজ্য থেকে, যোধপুরের কাছাকাছি একটি ছোট শহরে বালেসারে, যেখানে একটি মৃত মানুষ তার নিজের বাড়িতে ফিরে এসেছিল, মৃত্যুর পরেও, দাহ করার পরেও। আর দ্বিতীয় ঘটনাটি উত্তরপ্রদেশের লখনৌ থেকে প্রায় 60 কিলোমিটার দূরের এক ছোট্ট গ্রামের পুরনো হাভেলি থেকে, যেখানে এক ব্যক্তি একটি প্রেতাত্মার কাজে বাধা দিয়েছিল, আর তার পরিণতি কি হয়েছিল তা শুনলে আপনার হাতের আঙুলগুলো ঠান্ডা হয়ে যাবে। প্রতিটি ঘটনাই সাম্প্রতিক, প্রতিটি ঘটনার সাক্ষী রয়েছেন একাধিক মানুষ, এবং প্রতিটি ঘটনাই এসেছে সেই সব মানুষের কাছ থেকে যারা এখনও বেঁচে আছেন এবং এখনও ভুলতে পারেননি। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে পরিবারের সদস্য হয়ে গেছেন তারা আজকের এপিসোডে লাইক দিন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের এই দুটি আতঙ্কের ভার বহন করার সাহস রাখেন। শুরু করা যাক এপিসোড 116-র প্রথম ঘটনা। প্রথম ঘটনা, মৃত ফিরে আসে, রাজস্থানের যোধপুরের সেই অভিশপ্ত রাত। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রমেশ ভাটিয়া। রমেশজি রাজস্থানের যোধপুর জেলার কাছে একটি ছোট শহর বালেসারের বাসিন্দা। পেশায় তিনি একজন মুদিখানার দোকানদার, বয়স 50-এর কাছাকাছি। তিনি বলেছেন এই ঘটনার আগে তিনি কোনোদিন ভূত বা প্রেতাত্মায় বিশ্বাস করতেন না, কিন্তু 2024 সালের জানুয়ারি মাসে তার নিজের পরিবারে যা ঘটেছে তারপর থেকে তিনি আর কখনো রাতে দরজা খোলা রেখে ঘুমান না। অসংখ্য ধন্যবাদ রমেশজিকে এই মর্মান্তিক এবং শিউরে ওঠার মতো সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি রমেশজির ভাষায় বলছি, যেভাবে তিনি বিস্তারিত লিখে আমাদের কাছে পাঠিয়েছেন সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমার বড় ভাই সুরেশ ভাটিয়া মারা গিয়েছিলেন 2023 সালের ডিসেম্বর মাসে। হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ করেই চলে গেলেন। বয়স ছিল 52, পরিবারের বড় ছেলে, পরিবারের মাথা। তার মৃত্যু পুরো পরিবারকে ভেঙে দিয়েছিল। সুরেশ ভাই সারা জীবন একটা জিনিস খুব চাইতেন, নিজের হাতে তৈরি করা পুরনো বাড়িটা পরিবারকে দিয়ে যেতে চাইতেন ঠিকঠাক। আমাদের বাবা তৈরি করে গিয়েছিলেন এই বাড়ি, আর সুরেশ ভাই সারা জীবন এই বাড়িটাকে ধরে রেখেছিলেন। বাড়িটা পুরনো আমলের, দোতলা, সরু গলির ভেতরে নীল রঙের দরজা জানালা, রাজস্থানের পুরনো বাড়িগুলো যেমন হয়। ডিসেম্বরের 15 তারিখে সুরেশ ভাই মারা গেলেন। পরদিন সকালে তার শবদাহ হলো শহরের শ্মশানে। আমরা ভাই বোন, তার স্ত্রী মিনা ভাবি, তার 2 ছেলে কার্তিক আর মুকেশ সবাই সেখানে ছিলাম। পুরোহিত মশাই সব নিয়ম মেনে সৎকার করলেন।
চিতার আগুন নিভে গেলে ছাই সংগ্রহ করা হলো, সব নিয়ম মেনে। কিন্তু সেই রাতেই শুরু হলো সমস্যা। সুরেশ ভাইয়ের মৃত্যুর পর তার পরিবার অর্থাৎ মিনা ভাবি এবং 2 ছেলে আমাদের বাড়িতে এসে উঠলেন। 13 দিনের শোকের নিয়ম পালন করতে হবে, বাড়িতে সবাই একসাথে। প্রথম রাতে, শবদাহের ঠিক সেই রাতে ঘটনা ঘটল। রাত তখন প্রায় 2টো, সবাই ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ মিনা ভাবি চিৎকার করে উঠলেন। আমি লাফ দিয়ে উঠে গেলাম, ছুটে গেলাম তার ঘরে। ভাবি কাঁপছেন, বিছানায় বসে 2 হাতে মুখ ঢেকে কাঁদছেন। বললাম, কি হয়েছে ভাবি? তিনি অনেকক্ষণ কথা বলতে পারলেন না। তারপর ধীরে ধীরে বললেন, সুরেশ এসেছিল, ঘরে ঢুকেছিল, দরজার সামনে দাঁড়িয়েছিল। আমি ভাবলাম স্বপ্ন দেখেছেন। মৃত মানুষের স্বপ্ন তো শোকের সময় স্বাভাবিক। তাকে বোঝালাম, সান্ত্বনা দিলাম। তিনিও মাথা নেড়ে বললেন, হ্যাঁ, হয়তো স্বপ্নই ছিল। কিন্তু পরদিন সকালে ঘরের দরজার কাছে গিয়ে আমি দেখলাম দরজার কাঠের চৌকাঠের নিচে মাটিতে লাল রঙের কিছু একটা দাগ। কাছে গিয়ে দেখলাম কুমকুমের দাগ, পায়ের ছাপের মতো ছোট্ট কুমকুমের দাগ, যেন কেউ কুমকুম মেখে হেঁটে এসেছে। কুমকুম কোথা থেকে এলো? আমাদের বাড়িতে তখন শোকের সময় কোনো পূজার বালাই নেই, আর দরজার বাইরে মাটির কুমকুম আসার কোনো কারণ নেই। তৃতীয় রাতে ঘটনা আরও স্পষ্ট হল। মিনা ভাবির বড় ছেলে কার্তিক, বয়স তখন 24 বছর, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সে রাতে 11টার দিকে বাথরুম থেকে ফিরে আসছিল করিডোর দিয়ে। সে দেখতে পেল বাড়ির সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছেন কেউ একজন বৃদ্ধ পুরুষ মানুষ, পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন সিঁড়ির দিকে তাকিয়ে। কার্তিক প্রথমে ভাবল হয়তো আমাদের কোনো বাড়তি আত্মীয় এসেছেন, যিনি ঘরের সবার কাছ থেকে লুকিয়ে একটু একা থাকতে চাইছেন। সে বলল, কাকাজি। লোকটা ঘুরলেন না। কার্তিক একটু কাছে গেল, তখনও লোকটা ঘুরছেন না। কার্তিক আরও কাছে গেল এবং তখনই সে বুঝতে পারল লোকটার পিঠের চেহারাটা অদ্ভুত রকম পরিচিত। সেই পিঠের ঝুঁকে পড়া ভঙ্গি, সেই ধুতি পরার ধরন, সেই কাঁধের গড়ন। কার্তিক চিনতে পারল ওটা তার বাবার মতো দেখতে। সে বলল, বাবা। লোকটা ধীরে ধীরে মাথা ঘোরাতে শুরু করলেন, আর ঠিক সেই মুহূর্তে বাড়ির সামনের ঘর থেকে আমার নাম ধরে ডাক পড়ল। কার্তিকের মা মিনা ভাবি ডাকছেন। কার্তিক চমকে পেছনে ফিরে তাকালো, আবার সামনে তাকালো। সিঁড়ির কাছে কেউ নেই। কার্তিক দৌড়ে ঘরে ফিরে এলো। তার মুখ সাদা, তার পুরো শরীর কাঁপছে। সে যা দেখেছে তা বলতে পারল না অনেকক্ষণ। সেই রাতে আমরা কেউ ঘুমালাম না। চতুর্থ দিন সকালে এক ঘটনা ঘটল যা পুরো বাড়ি তছনছ করে দিল। সুরেশ ভাইয়ের যে ছাই সংগ্রহ করা হয়েছিল সেটা একটি তামার কলসিতে রাখা হয়েছিল বিসর্জনের জন্য। কলসটি রাখা হয়েছিল পুজো ঘরের তাকে, কিন্তু সকালে দেখা গেল কলসির ঢাকনা খোলা, ছাই সামান্য কম। কলসির গায়ে বাইরে 5 আঙুলের মতো দাগ, যেন কেউ শক্ত করে ধরেছিল। পুরোহিত মশাইকে ডাকা হলো। তিনি দেখে বললেন, এই আত্মা এখনো বাড়ি ছাড়েনি, তার কোনো কাজ অসম্পূর্ণ আছে, সে চলে যেতে পারছে না। কি কাজ? পরিবারের কেউ বুঝতে পারছিল না। পঞ্চম দিন রাতে ঘটনা আরও ভয়াবহ রূপ নিল। মিনা ভাবির ছোট ছেলে মুকেশ, বয়স তখন 19 বছর, সে রাতে হঠাৎ ঘুম থেকে উঠে বসল। ঘুমের মধ্যেই উঠেছে, চোখ বন্ধ। সে হাঁটতে শুরু করলো, ঘর থেকে বেরিয়ে গেল, করিডোর পেরিয়ে গেল, সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। আমি তখন নিচের ঘরে জেগেছিলাম। সিঁড়িতে পায়ের শব্দ শুনে দরজা খুলে তাকালাম। দেখলাম মুকেশ ঘুম ঘুম চোখে নেমে আসছে, কিন্তু তার চোখ পুরোপুরি বন্ধ নয়, আধা খোলা। সে সরাসরি সামনের দরজার দিকে যাচ্ছে। আমি ডাকলাম, মুকেশ। সে থামল না। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, তার হাত ধরলাম। মুকেশ। সে থামল। তার আধা খোলা চোখ দুটো আমার দিকে ফিরল, আর সে মুখ খুলল। কিন্তু তার গলা দিয়ে যে কণ্ঠস্বর বেরিয়ে এলো সেটা মুকেশের কণ্ঠস্বর ছিল না। সেটা ছিল একটা ভারী গভীর পুরুষ মানুষের গলা, অনেকটা সুরেশ ভাইয়ের গলার মতো। সেই গলায় বলল, দরজা খোলো, আমি বাড়িতে ঢুকব। পুরো বাড়ি জেগে উঠল। সবাই ছুটে এলো। মুকেশকে ধরা হলো। সে কিছুক্ষণ পরে জেগে উঠল। তার কিছুই মনে নেই। কিন্তু সেই মুহূর্তে বাড়ির সামনের দরজায় কেউ ধাক্কা দিতে শুরু করলো বাইরে থেকে। রাত তখন 3টে। কে আসবে 3 রাতে? আমার বাবা, যার বয়স 70-এর বেশি, যিনি বড় ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন, তিনি সাহস করে দরজার দিকে এগোলেন। বললেন, কে? বাইরে থেকে আওয়াজ এলো সুরেশ ভাইয়ের গলায়, বাবা, আমি সুরেশ, দরজা খোলো। বাবা কাঁদতে কাঁদতে দরজার দিকে হাত বাড়ালেন। আমি ছুটে গিয়ে তাকে ধরলাম। পুরোহিত মশাই, যিনি তখন বাড়িতেই ছিলেন, তিনি চিৎকার করলেন, দরজা খুলবেন না, এটা সুরেশজি নন। বাবা থামলেন।
বাইরে থেকে আবার সেই গলা, বাবা আমি ঠান্ডায় আছি, আমাকে ঢুকতে দাও। পুরো বাড়ির মানুষ কাঁপছে, বাবা কাঁদছেন, মিনা ভাবি ছেলেদের জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়েছেন। আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি, না খুলবো না বন্ধ রাখবো বুঝতে পারছি না। পুরোহিত মশাই দ্রুত মন্ত্র পাঠ করতে শুরু করলেন এবং তারপরেই দরজায় আওয়াজ বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর বাইরে থেকে এলো একটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ, দীর্ঘ ভারী নিঃশ্বাস, যেন অনেক ক্লান্ত কেউ ছেড়ে দিল। তারপর কিছু নেই। পুরোহিত মশাই ভোরবেলা আমাদের বললেন এটা হচ্ছে কারণ সুরেশ ভাইয়ের কোনো একটি কাজ এখনো অসম্পূর্ণ, তিনি যেতে পারছেন না, তিনি ঘুরে আসছেন। মৃতের আত্মা তখনই শান্তি পায় না যখন তার কোনো অপ্রকাশিত কথা থেকে যায়, কোনো অসম্পূর্ণ দায়িত্ব থাকে। পুরোহিত মশাই জিজ্ঞেস করলেন পরিবারকে, সুরেশ ভাইয়ের কোনো কথা কি অসম্পূর্ণ ছিল? মিনা ভাবি তখন কাঁদতে কাঁদতে একটা কথা বললেন যা আগে কেউ জানতেন না। সুরেশ ভাই মারা যাওয়ার 2 দিন আগে মিনা ভাবিকে বলেছিলেন বাড়ির পেছনের দেওয়ালের নিচে একটা পুরনো টিনের কৌটায় তিনি কিছু রেখে গেছেন পরিবারের জন্য। সেটা না দিয়েই চলে গেছেন। মিনা ভাবি সেই কৌটার কথা ভুলেই গিয়েছিলেন শোকের মধ্যে। সেই দিন দুপুরে দেওয়ালের নিচে মাটি খুঁড়ে কৌটা বের করা হলো। ভেতরে ছিল কিছু কাগজ, জমির দলিল, একটা হাতে লেখা উইল আর কিছু টাকা। সুরেশ ভাই পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করে যেতে চেয়েছিলেন। মৃত্যুর আগেও সেটা করার সময় পাননি বলে চলে যেতে পারছিলেন না। কৌটা পাওয়ার পরের রাত থেকে কোনো ঘটনা আর ঘটেনি। কিন্তু পুরোহিত মশাই বললেন এর মানে এই নয় যে আত্মা চলে গেছেন। তিনি বললেন আত্মার মুক্তির জন্য বিশেষ পূজার আয়োজন করতে হবে। 16তম দিনে সেই পূজার আয়োজন হলো। পুরো পাড়ার মানুষ জড়ো হলেন। পুরোহিত মশাই সারা দিন ধরে বিশেষ আচার অনুষ্ঠান করলেন। সন্ধ্যায় সুরেশ ভাইয়ের ছাইয়ের কলসি নিয়ে যাওয়া হলো পুকুরে বিসর্জনের জন্য। বিসর্জনের সময় আমরা সবাই সেখানে দাঁড়িয়েছিলাম। কলসি জলে ডোবানো হলো। ঠিক সেই মুহূর্তে পুকুরের জলে একটা ঢেউ উঠল। কোনো বাতাস ছিল না, কিছু ছিল না, কিন্তু একটা বড় ঢেউ। আর সেই ঢেউয়ের সাথে জলের ভেতর থেকে যেন একটা নিঃশ্বাস বের হলো, বুদবুদের মতো। তারপর জল শান্ত হলো। পুরোহিত মশাই বললেন এবার তিনি মুক্তি পেলেন। সেই রাত থেকে বাড়িতে আর কোনো ঘটনা ঘটেনি। মুকেশ স্বাভাবিক হলো, কার্তিক আস্তে আস্তে স্বাভাবিক হলো, মিনা ভাবির কান্না কমল। কিন্তু একটা জিনিস রয়ে গেছে। বাড়ির সামনের দরজার কাঠের চৌকাঠে যেখানে সেই রাতে আওয়াজ হয়েছিল সেখানে 5টি আঙুলের দাগ কাঠের ভেতরে গভীর হয়ে বসে গেছে, যেন কেউ ভীষণ জোরে চেপে ধরেছিল। কোনো রং দিয়েও সেই দাগ ঢাকা যাচ্ছে না। রমেশজি লিখেছেন আজও তিনি যখন ওই দরজা দিয়ে ঢোকেন সেই দাগে একবার হাত দেন আর মনে মনে বলেন ভাই তুমি শান্তিতে আছো তো? কারণ মৃত মানুষও কখনো কখনো ফিরে আসে, শুধু প্রিয়জনদের জানান দিতে যে কাজ অসম্পূর্ণ ছিল সেটা যেন শেষ হয়। এই ছিল আজকের প্রথম ঘটনা। সন্ধ্যা 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। রাজস্থানের পরে এবার আমরা পাড়ি দেব উত্তরপ্রদেশে, সেই পুরনো হাভেলিতে যেখানে একটি প্রেতাত্মার কাজে বাধা দেওয়া হয়েছিল। আর যে বাধা দিয়েছিল তার কি করুণ পরিণতি হয়েছে তা শুনলে আপনার বুকের ভেতর থেকে একটা চিৎকার বের হয়ে আসতে চাইবে। দ্বিতীয় ঘটনা, প্রেতাত্মার কাজে বাধা, উত্তরপ্রদেশের সেই রক্তাক্ত হাভেলির রাত। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন প্রীতি মিশ্রা। প্রীতিজি উত্তরপ্রদেশের লখনৌ শহরের বাসিন্দা। পেশায় তিনি একজন নার্স, সরকারি হাসপাতালে কর্মরত 10 বছরের বেশি সময় ধরে। তিনি বলেছেন একজন নার্স হিসেবে তিনি মৃত্যু দেখেছেন অনেক, মৃত শরীর দেখেছেন অনেক, কিন্তু 2024 সালের ফেব্রুয়ারি মাসে তার ভাইয়ের সাথে যা ঘটেছে সেটা তাকে এখনও ঘুমের মধ্যে জাগিয়ে তোলে। অসংখ্য ধন্যবাদ প্রীতিজিকে এই ভয়ঙ্কর এবং হৃদয় ভাঙা ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি প্রীতিজির ভাষায় বলছি। যেভাবে তিনি বিস্তারিতভাবে সব আমাদের কাছে জানিয়েছেন ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি।
আমার ভাইয়ের নাম দীপক মিশ্রা, বয়স তখন 37। লখনৌ থেকে 60 কিলোমিটার দূরে উন্নাও জেলার কাছে একটা ছোট গ্রামে সে কাজ করত। সে একটি নির্মাণ সংস্থার সাইট ইন্সপেক্টর। পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি বানানো তার কাজের অংশ। 2024 সালের জানুয়ারি মাসে সংস্থাটা একটা নতুন প্রজেক্ট পেল। উন্নাওয়ের কাছে একটা গ্রামে একটা পুরনো হাভেলি ছিল, প্রায় 150 বছরের পুরনো, বহু বছর ধরে পরিত্যক্ত। মালিকানা আছে কিন্তু কেউ থাকে না। একটা বেসরকারি কোম্পানি সেটা কিনে সেখানে রিসর্ট বানাতে চায়। দীপককে পাঠানো হলো সেই হাভেলি পরিদর্শন করতে এবং ভাঙার কাজ তদারকি করতে। দীপক সেই গ্রামে পৌঁছানোর পরের দিন থেকেই গ্রামের মানুষরা দীপককে সাবধান করতে শুরু করলো। তারা বলল, এই হাভেলি ভাঙা ঠিক হবে না। এই হাভেলিতে একটা আত্মা বাস করে, সে বহু বছর ধরে আছে, তাকে বিরক্ত করলে বিপদ হবে। দীপক হেসেছিল। সে বলেছিল, এসব গ্রামীণ কুসংস্কার। হাভেলি পুরনো, তাই মানুষ ভয় পায়, এর বেশি কিছু নয়, কাজ করতে হবে। কিন্তু গ্রামের একজন বৃদ্ধ মানুষ নাম রামলাল কাকা, তিনি দীপককে আলাদা করে ডেকে বললেন, বাবা, এই হাভেলির কথা শোনো। এখানে যে আত্মা আছে সে কোনো সাধারণ আত্মা নয়। বহু বছর আগে এই হাভেলির মালিক ছিলেন এক জমিদার। তার একটাই মেয়ে ছিল, নাম রাধিকা। রাধিকার বিয়ে ঠিক হয়েছিল দূরের এক গ্রামে, কিন্তু বিয়ের রাতেই রাধিকা মারা যায়। বিষ দিয়ে মেরেছিল, কিন্তু কে মেরেছিল তা আজও জানা যায়নি। রাধিকাকে এই হাভেলির পেছনের বাগানেই কবর দেওয়া হয়েছিল। সেই রাধিকার আত্মা এই হাভেলিতে আছে। সে প্রতি রাতে তার কবরের চারপাশে ঘুরে বেড়ায়, কারো ক্ষতি করে না, কাউকে বিরক্ত করে না, যতক্ষণ তাকে বিরক্ত করা না হয়। দীপক মনোযোগ দিয়ে শুনল, তারপর বলল, কাকাজি, আমাকে কাজ করতে হবে, পেশার কাজে বাধা দিতে পারবো না। রামলাল কাকা বললেন, তাহলে অন্তত পেছনের বাগানে হাত দিও না, হাভেলির বাকি অংশ নিয়ে কাজ করো, কবরের জায়গাটা ছেড়ে দাও। দীপক আপোষ করল। সে বলল, ঠিক আছে, আপাতত হাভেলির সামনের দিক থেকে কাজ শুরু করা হোক, পেছনের বাগানে পরে দেখা যাবে। কাজ শুরু হলো। প্রথম 2 দিন কোনো সমস্যা হলো না। হাভেলির সামনের দিক ভাঙা শুরু হলো, পুরনো দেওয়াল ভাঙা হলো, পুরনো জানালা খোলা হলো, সব ঠিকঠাক। তৃতীয় দিন সন্ধ্যায় একটা ঘটনা ঘটল। দীপকের সাথে কাজ করছিল 5 জন শ্রমিক। সন্ধ্যায় কাজ শেষ করে সবাই মাঠে বসে বিশ্রাম নিচ্ছিল। একজন শ্রমিক হঠাৎ বলল, দাদা, ওই বাগানের দিক থেকে কে যায় দেখলেন? দীপক তাকালো। সন্ধ্যার আলোতে হাভেলির পেছনের বাগানের দিকে একটা সাদা কিছু। দীপক বলল, কেউ ঢুকেছে হয়তো। সে উঠে গেল, বাগানে গেল, কেউ নেই, কিন্তু বাগানের ঘাসে ভেজা পায়ের ছাপ, একজন মেয়ে মানুষের পায়ের ছাপের মতো, ছোট সরু পায়ের ছাপ। সন্ধ্যায় শিশির পড়েনি এখনো, তাহলে ঘাস ভেজা কেন? পায়ের ছাপ এলো কোথায়? দীপক বিষয়টা এড়িয়ে গেল। চতুর্থ দিন রাতে সে গ্রামের একটা ধর্মশালায় থাকছিল। রাত 12টার দিকে ঘুম ভেঙে গেল। বাইরে কিছু একটা শব্দ হচ্ছে। সে উঠে জানালার দিকে তাকালো। রাস্তার ধারে ধর্মশালার সামনে একজন দাঁড়িয়ে আছে, সাদা পোশাক পরা মেয়ে, মাথায় ঘুমটা, স্থির দাঁড়িয়ে। দীপক জানালা খুলে ডাকল, কে? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু মুখ দেখা গেল না, ঘুমটায় ঢাকা। সে শুধু একটা আঙুল তুলল, হাভেলির দিকে ইশারা করল। দীপক শরীরে একটা শিরশিরি অনুভব করল, কিন্তু সে সাহসী মানুষ। সে বলল, কি চাও? মেয়েটা কিছু বলল না, শুধু সেই আঙুলটা হাভেলির দিকে তাক করা। তারপর পরের মুহূর্তে সে নেই। দীপক ঘরে ফিরে এলো, ঘুমালো না। পরদিন সকালে সে ঘটনাটা শ্রমিকদের বলল না, কিন্তু সে সিদ্ধান্ত নিল আজ থেকে পেছনের বাগানেও কাজ শুরু করতে হবে, কারণ কোম্পানির ডেডলাইন আসছে। সে রামলাল কাকার কথা মনে রাখল না। পঞ্চম দিন বিকেলে পেছনের বাগানে কাজ শুরু হলো। একটি শ্রমিককে বলা হলো পুরনো গাছ কাটতে, আরেকজনকে বলা হলো পুরনো পাথর সরাতে। বাগানের মাঝখানে একটা জায়গায় ঘাস অন্যরকম, একটু উঁচু, একটু আলাদা, সেটাই রাধিকার কবর। দীপক সেই জায়গার কাছে দাঁড়িয়ে মাপজোক করছিল। একজন শ্রমিক, ছোকরা ছেলে, নাম বিমল, কোদাল নিয়ে কবরের পাশের জায়গায় মাটি কাটতে শুরু করল। প্রথম কোপটা দিতেই কোদালে একটা অদ্ভুত আওয়াজ হলো, যেন পাথরে লাগছে, কিন্তু মাটিতে পাথর নেই। বিমল আবার কোপ দিল, এবার কোদাল থেমে গেল। বিমল অবাক হয়ে কোদালের দিকে তাকালো। কোদালের হাতলটা তার হাত থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, যেন কেউ টানছে। বিমল শক্ত করে ধরল, কিন্তু টানটা আরো জোরালো হলো। সে ছেড়ে দিল, কোদালটা মাটিতে পড়ে গেল।
কিন্তু পড়ার পরেও একটু কাঁপল নিজে নিজে। বিমল দৌড়ে দূরে চলে গেল। সে ভয় পেয়ে গিয়েছে। বলল, দাদা, এখানে কাজ করব না। দীপক বিরক্ত হল। সে বলল, ভীতু কোথাকার, চলো। এবং সে নিজেই কোদাল তুলে নিল। কবরের ঠিক পাশে পাথরের কাছে একটা কোপ দিল। পাথরে কোপ লাগল। আওয়াজটা একটু অদ্ভুত। এবং সেই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকলেও হ্যাভেলির উপর দিয়ে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এলো। সন্ধ্যার আলো থাকলেও হঠাৎ চারদিকে একটু অন্ধকার হয়ে গেল যেন। তারপরেই দীপকের কানের কাছে, একদম কানের পাশে একটা কণ্ঠস্বর এলো। মেয়েলি কণ্ঠ, অত্যন্ত শান্ত, কিন্তু ভেতরে একটা ভয়ঙ্কর শীতলতা। এখানে হাত দিও না। দীপক ঘুরে তাকালো। কেউ নেই। সে কাজ বন্ধ করলো সেদিনের মতো। কিন্তু সে মনের মধ্যে ঠিক করে রাখল, পরের দিন এই কবর সরাতে হবে। ষষ্ঠ দিন ভোরবেলায় ঘটল সেই ঘটনা যা আমি কখনো ভুলতে পারবো না। রামলাল কাকা দৌড়ে এলেন ধর্মশালায়। হাঁপাতে হাঁপাতে বললেন, তোমার দীপক বাগানে পড়ে আছে। মানে প্রীতি, আমি তখন লখনৌয়ে। দীপক ফোন করেছিল রাতে। বলেছিল কবর সরানোর কাজ পরদিন করবে। আমি বলেছিলাম না করতে, কিন্তু সে শোনেনি। যখন রামলাল কাকার ফোন পেলাম, আমি তক্ষুনি গাড়িতে রওনা হলাম। পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেল। হ্যাভেলির বাগানে গিয়ে যা দেখলাম তা দেখে আমার পা থেমে গেল। দীপক পড়ে আছে বাগানে, কবরের পাশে। তার পোশাক ছেঁড়া, শরীরে আঁচড়ের দাগ, পিঠে, বাহুতে, গলায় অনেকটা নখের আঁচড়ের মতো। কিন্তু কোনো নখের আঁচড় এত গভীর হয় না, এত দীর্ঘ হয় না। দীপক অজ্ঞান। হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বললেন শরীরে কোনো অভ্যন্তরীণ আঘাত নেই, মাথায় কোনো আঘাত নেই, হৃৎপিণ্ড ঠিক আছে, কিন্তু সে অজ্ঞান কেন বোঝা যাচ্ছে না। পুলিশ এলো। তারা বাগান পরীক্ষা করল। কিন্তু বাগানে কোনো লোকের পায়ের ছাপ নেই, শুধু দীপকের পায়ের ছাপ। কেউ বাগানে ঢোকেনি বলে মনে হচ্ছে। কিন্তু দীপকের শরীরে সেই আঁচড়গুলো কিভাবে এলো, পুলিশ তার জবাব দিতে পারল না। ফাইল বন্ধ করে দিল, অজ্ঞাত কারণ বলে। দীপক জ্ঞান ফিরে পেল 3 দিন পরে। সে যা বলল তা শুনে হাসপাতালের নার্সরাও ঘর থেকে চলে গিয়েছিল। দীপক বলল সে রাতে ঘুম আসছিল না। প্রায় ভোর 3টের দিকে সে উঠে গেল হ্যাভেলিতে, একা। সে ঠিক করেছিল ভোর হওয়ার আগেই কবরের পাশের পাথর সরিয়ে দেবে। সে বাগানে গেল। চাঁদের আলোয় বাগান দেখা যাচ্ছিল। সে কোদাল তুলে কবরের পাশে দাঁড়ালো। প্রথম কোপ দিল। তখনই সে দেখল কবরের উপর থেকে মাটি নড়ছে। সে থামল। মাটি নড়ছে, আস্তে আস্তে ফুলে উঠছে, যেন কেউ নিচ থেকে ঠেলছে। দীপক পিছিয়ে গেল, 1 পা, 2 পা। তারপর কবরের মাটি ফুটে উঠল একটা হাত, একটা মেয়ের হাত, সরু, শীর্ণ, নরম হাত, মাটির ভেতর থেকে বেরিয়ে এলো। দীপক দৌড় দেওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। তার পা যেন মাটিতে গেঁথে গেছে। সেই হাত, মাটির ভেতর থেকে বেরোনো সেই হাত দীপকের গোড়ালি ধরল শক্ত করে। দীপক চিৎকার করল, কিন্তু চিৎকারের শব্দ বেরোল না গলা থেকে, যেন গলা বন্ধ হয়ে গেছে। সেই হাত তাকে টানতে শুরু করল, মাটির দিকে, নিচের দিকে। সে ছাড়ানোর চেষ্টা করল, পারল না। তার পুরো শরীর মাটির দিকে টানছে সেই হাত। দীপক বলল সে বুঝতে পেরেছিল সে যদি আরও বেশিক্ষণ থাকে সে যাবে মাটির নিচে। তখনই সে মনে করল রামলাল কাকার কথা। রামলাল কাকা বলেছিলেন কবরে হাত দিও না, আর বলেছিলেন যদি বিপদে পড়ো রাধিকার নাম ধরে ক্ষমা চাও। দীপক বলল, রাধিকা, মাফ করো। সেই হাত আরেকটু শক্ত করে ধরল। দীপকের পা থেকে একটা যন্ত্রণা উঠে এলো। দীপক আবার বলল, রাধিকা, আমি ভুল করেছি, তোমার কবরে হাত দেওয়া ঠিক হয়নি, মাফ করো। হাত একটু ঢিলে হলো। দীপক তৃতীয়বার বলল, রাধিকা, শপথ করছি তোমার কবরে আর হাত দেব না, আমি কাজ বন্ধ করব। সেই হাত ছেড়ে দিল। দীপক পড়ে গেল মাটিতে, কবরের পাশে। তারপর সে অজ্ঞান হয়ে গেল। তার শরীরের আঁচড়গুলো সেই হাতের নখে নাচড়। মাটির নিচ থেকে আসা সেই হাত যখন তাকে ধরেছিল, যখন টানছিল, তখন সেই নখগুলো তার পিঠে, বাহুতে, গলায় বসে গিয়েছিল। দীপক হাসপাতাল থেকে বেরোবার পরে কোম্পানিকে জানিয়ে দিল সে এই কাজ করবে না। সে চাকরি ছেড়ে দিতে রাজি, কিন্তু সেই হ্যাভেলিতে ফিরে যাবে না। কোম্পানি অন্য লোক পাঠালো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেই নতুন দলটিও কাজ শুরু করার 1 সপ্তাহের মধ্যে চলে এলো। তারাও বলল রাতে হ্যাভেলিতে এমন কিছু হয় যা দেখলে কাজ করা যায় না।
কোম্পানি শেষমেশ প্রজেক্ট বাতিল করল। সেই হ্যাভেলি আজও দাঁড়িয়ে আছে। পেছনের বাগানে রাধিকার কবর আছে। আর গ্রামের মানুষরা বলে সন্ধ্যার পরে হ্যাভেলির বাগানে নীল আলো জ্বলে কবরের চারপাশে। রাধিকা তার কবর পাহারা দেয়। প্রীতিজি লিখেছেন, দীপক এখন আগের মতো নেই। কাজে ফিরেছে, কিন্তু পুরনো কোনো বাড়ি ভাঙার কাজ আর করে না। গভীর রাতে মাঝে মাঝে লাফিয়ে জেগে ওঠে। আর তার গোড়ালিতে, সেই রাতে যেখানে সেই হাত ধরেছিল, সেখানে একটা হালকা দাগ আজও আছে, 5 আঙুলের দাগ। ডাক্তার বলেছেন এটা কোনো স্বাভাবিক দাগ নয়, কিন্তু কিসের দাগ সেটা বলতে পারেননি। প্রীতিজির শেষ কথাগুলো আমার বুকে গেঁথে গেছে। তিনি লিখেছেন, ভাই, পুরনো বাড়ি, পুরনো কবর, এগুলোতে হাত দেওয়ার আগে একটু ভাবুন। সেই বাড়িতে, সেই জায়গায় যদি কেউ শান্তিতে থাকে, তাকে বিরক্ত করলে সে বিরক্তই হবে। আমরা যাকে অন্ধবিশ্বাস বলি, গ্রামের মানুষরা যাকে অভিজ্ঞতা বলে, তার মধ্যে পার্থক্যটা বুঝতে গিয়ে আমার ভাইকে 3 দিন অজ্ঞান থাকতে হয়েছে। আমি চাই না আর কেউ এই শিক্ষা এভাবে নিক। এই ছিল আজকের দ্বিতীয় এবং শেষ ঘটনা। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 116-র 2টি ঘটনা আমরা শেষ করলাম। রাজস্থানের যোধপুরে সুরেশ ভাটিয়া মারা গিয়েছিলেন, সৎকার হয়েছিল, কিন্তু তারপরেও তিনি ফিরে এসেছিলেন কারণ তার একটি কাজ অসম্পূর্ণ ছিল। একটা দায়িত্ব ছিল পরিবারের প্রতি, যা তিনি রেখে যেতে পারেননি। আর উত্তরপ্রদেশের সেই পুরনো হ্যাভেলিতে রাধিকা নামের একটি মেয়ে মৃত্যুর পরেও তার কবর পাহারা দিচ্ছে। আর যে তার কাজে বাধা দিয়েছিল, সে সেই অভিজ্ঞতার ভার বহন করে যাচ্ছে এখনো। এই ঘটনা দুটো আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীটা আমরা চোখে দেখি সেটারই সব নয়। এর বাইরেও একটা পৃথিবী আছে, যেখানে মৃত্যু সবকিছু শেষ করে না, যেখানে অসম্পূর্ণ কাজ মানুষকে এপারে টেনে রাখে, যেখানে পুরনো কবর, পুরনো বাড়ি, পুরনো পথ, সবকিছুতেই কোনো না কোনো অদৃশ্য অস্তিত্ব থেকে যায়। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন, তা অশরীরীর সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল ashoriri@gmail.com। আপনার নাম ও পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন, প্রিয়জনদের পাঠিয়ে দিন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, কারণ প্রতি সন্ধে 7টা এবং রাত 9টায় নতুন ঘটনা নিয়ে আমরা হাজির হচ্ছি। মনে রাখবেন, সন্ধে 7টা আর রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বেরোনোর পথ নেই। যতক্ষণ অন্ধকার থাকবে ততক্ষণ ঘটনা চলবে, যতক্ষণ অজানা থাকবে ততক্ষণ অশরীরী থাকবে। আগামী নতুন এপিসোডে নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে পুরনো বাড়ির কাছে যাবেন না, কবরস্থানে রাতে হাঁটবেন না, আর যদি মৃত কেউ দরজায় টোকা দেয়, উঠবেন না, খুলবেন না, কারণ মৃত মানুষ ফিরে আসে, কিন্তু সবসময় যাওয়ার কথা মনে থাকে না। আল্লাহ হাফেজ।